স্বাধীনতার 53 বছর পরও পাকিস্তানের কাছে বাংলাদেশের ন্যায্য পাওনার হিসাব আজও অমীমাংসিত। সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠকের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত দুই যুগে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে উৎপাদিত সম্পদে গড়ে উঠেছিল পশ্চিম পাকিস্তানের অর্থনীতি। 1971 সালের আগে সমগ্র পাকিস্তানের সম্পদের বড় একটি অংশই ছিল পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের, কিন্তু একসাথে থাকলেও আমাদের প্রতি বৈষম্য করা হয়েছে এবং দেশ আলাদা হয়ে যাওয়ার পর পাকিস্তান আমাদের প্রাপ্য সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেছে। পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ কত টাকা পায় এবং সেই টাকার পরিমাণ আদৌ দিতে পারবে কিনা সে সম্পর্কে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাটনে প্রেস করার অনুরোধ রইল। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। 1971 সালের রক্তস্নাত মুক্তিযুদ্ধ শুধু একটি ভূখণ্ডের স্বাধীনতার ইতিহাস নয়, এটা এক জাতির আত্মবিশ্বাস, আত্মত্যাগ এবং স্বপ্ন পূরণের লড়াইয়ের নাম। কিন্তু স্বাধীনতা কি কেবল একটি পতাকা এবং একটি মানচিত্র কিংবা একটি ভাষার অধিকার অর্জন? না, স্বাধীনতা মানে অর্থনৈতিক মুক্তিও, যা আজও অনেকাংশেই অপূর্ণ। বাংলাদেশের স্বাধীনতার সেই মহামহিম সূর্যোদয়ের আড়ালে লুকিয়ে রয়েছে হাজার হাজার কোটি টাকার এক হিসাব, যা পাকিস্তানের কাছে এখনো অনাদায়ী। এই টাকা কেবল সংখ্যা নয়, এটি বাংলাদেশের সেই স্বপ্নভঙ্গ অর্থনীতি, পাকিস্তানের হাতে লুণ্ঠিত ব্যাংক আমানত, গায়েব হয়ে যাওয়া আন্তর্জাতিক সাহায্য, ধ্বংস হয়ে যাওয়া রেল লাইন, পুরা স্কুল, ভেঙে ফেলা হাসপাতাল এবং সর্বোপরি একটি জাতির সঙ্গে করা প্রতারণার হিসাব। প্রশ্ন হচ্ছে, এই অপরাধের জন্য পাকিস্তান আজ পর্যন্ত 1 টাকাও কি ফেরত দিয়েছে? যুদ্ধের পর এই অঞ্চলের কোনো বিচার হয়নি, কোনো ক্ষতিপূরণ আসেনি, এমনকি পাকিস্তান আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেনি। আজ যখন বাংলাদেশ এগিয়ে চলছে উন্নয়নের মহাসড়কে, তখন আমাদের ইতিহাসের এই অর্থনৈতিক অধিকার কি আমরা ভুলে যাব? পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনার হিসাব কি কেবল বইয়ের পাতাই থাকবে, নাকি সময় এসেছে সেই হারিয়ে যাওয়া টাকার জন্য জোরালো আন্তর্জাতিক দাবি তোলার? এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশ আসলে কত টাকা পাওয়ার কথা ছিল পাকিস্তানের কাছ থেকে, কি কি খাতে অর্থ আটকে আছে, যুদ্ধ, দুর্যোগ এবং রাষ্ট্রীয় বাঞ্ছনার বাস্তব প্রেক্ষাপটে পাকিস্তান বাংলাদেশের কত ক্ষতি করেছিল, বিশ্ব ইতিহাসে অন্যান্য দেশ কিভাবে যুদ্ধের ক্ষতিপূরণ আদায় করেছে, এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই পাওনা কি আদৌ আদায়যোগ্য? যদি হয় তবে কোন কৌশলে? এখনো যে ব্যাংক অ্যাকাউন্টগুলো পাকিস্তানে পড়ে আছে, যার মালিকরা মারা গেছেন কিংবা যাদের উত্তরসূরিরা আজও জানে না তাদের প্রাপ্য কি হবে? 1970 সালের ভোলার ঘূর্ণিঝড়ে বাংলাদেশকে দেওয়া বৈদেশিক সাহায্য কোথায় গেল? পাকিস্তান কি সে অর্থ আত্মসাৎ করেছিল? আর যুদ্ধের পর ধ্বংসপ্রাপ্ত অবকাঠামোর প্রতিটি ইটের ক্ষতিপূরণ কে দিবে? একটি জাতির অর্থনৈতিক ন্যায়ের সন্ধান, এটি সেই প্রশ্ন যা একজন মুক্তিযোদ্ধা, একজন শহীদ পরিবার, একজন সাধারণ আমানতকারী এখনো করতে পারেন। আমাদের পাওনা কোথায়? থাকুন আমাদের সঙ্গে, কারণ আজ আমরা একসঙ্গে খুঁজে বেড়াবো পাকিস্তানের কাছে কত টাকা পাবে বাংলাদেশ। তো চলুন দর্শক, চলে যাই মূল ভিডিওতে। বাংলাদেশের স্বাধীনতার সময় পশ্চিম পাকিস্তানের হাতে ছিল পূর্ব পাকিস্তানের, অর্থাৎ আজকের বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের জমা টাকা, বৈদেশিক সাহায্যের অংশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় পূর্ব বাংলার নামে জমাকৃত বৈদেশিক মুদ্রা। অথচ স্বাধীনতার পর এই অর্থ হস্তান্তরের কোনো সুনির্দিষ্ট উদ্যোগ নেয়নি পাকিস্তান বরং তখন আন্তর্জাতিক মহলে বাংলাদেশের স্বীকৃতির বিরোধিতা করে, বাংলাদেশের প্রতি তাদের আর্থিক দায় মেনে নিতে চায়নি। ফলে আজও অর্থনৈতিকভাবে আমরা একটি ঝুলন্ত হিসাব নিয়ে বসে আছি। 1971 সালের আগে পূর্ব পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশ ছিল পাকিস্তানের অর্থনৈতিক শোষণের মূল ক্ষেত্র। দেশের রপ্তানি আয়ের 55% আসতো এখান থেকে, কিন্তু এই অঞ্চলে ব্যয় হতো মাত্র 25%। বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন ধরে এই বৈষম্যের কারণে পূর্ব পাকিস্তান বছরে গড়ে $2 বিলিয়ন করে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাধীনতার সময় এই ক্ষতির মোট পরিমাণ দাঁড়ায় আনুমানিক $40 বিলিয়ন।
মুক্তিযুদ্ধের 9 মাসে পাকিস্তান বাহিনী দেশের প্রায় প্রতিটি সেক্টরের ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। শিল্প কারখানা, রেল লাইন, ব্রিজ, বিদ্যুৎ কেন্দ্র, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত কিছুই রক্ষা পায়নি। আন্তর্জাতিক গবেষণা সংস্থা অর্থনীতিবিদদের মতে সরাসরি ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় 60 বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ, বর্তমান দামে যা 15 লাখ কোটি টাকারও বেশি। 1971 সালে পূর্ব পাকিস্তানের বহু সাধারণ মানুষ এবং সরকারি প্রতিষ্ঠান নিজেদের টাকা জমা রেখেছিল পশ্চিম পাকিস্তানে অবস্থিত বিভিন্ন ব্যাংকে। পাকিস্তানের স্টেট ব্যাংক সহ প্রায় 32টি ব্যাংকে তৎকালীন পূর্ব পাকিস্তানদের আনুমানিক 80 কোটি রুপির বেশি অর্থ ছিল, যার বর্তমান মূল্য প্রায় 10,000 কোটি টাকার মতো। সেই ব্যাংকগুলো স্বাধীনতার পর এই অর্থ ফিরিয়ে দেয়নি, এমনকি অনেক গ্রাহক আজও পাকিস্তানে জমা তাদের টাকা ফেরত পায়নি। এমনকি অনেক গ্রাহক আজও পাকিস্তানে জমা তাদের টাকা ফেরত পায়নি। একে এক ধরনের রাষ্ট্রীয় অর্থনৈতিক ডাকাতিও বলা চলে। 1970 সালের 12 নভেম্বর ভোলা ও পটুয়াখালীতে আঘাত হানে এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ে প্রায় 5 লাখ মানুষ মারা যায়। বিশ্বের ইতিহাসে অন্যতম বড় মানবিক বিপর্যয়। এই দুর্যোগে বিশ্বের নানা দেশ বাংলাদেশ অর্থাৎ তখনকার পূর্ব পাকিস্তানকে সাহায্য ঘোষণা করেছিল, কিন্তু সেই সাহায্যের একটা বড় অংশ পশ্চিম পাকিস্তান নিজেরা রেখে দেয় এবং পূর্ব পাকিস্তানে তা পৌঁছায়নি বললেই চলে। ফলে শুধু যুদ্ধ নয়, যুদ্ধ পূর্ব দুর্যোগেও পাকিস্তান পূর্ব বাংলাকে অর্থনৈতিকভাবে উপেক্ষা করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তান বাহিনী শুধু জীবন নয়, অর্থনীতি, শিল্প, অবকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠান, ব্রিজ, রেল লাইন, এমনকি হাসপাতাল পর্যন্ত ধ্বংস করেছে। জাতিসংঘের মতে শুধু যুদ্ধকালীন অবকাঠামোগত ক্ষতির পরিমাণ আনুমানিক 10 বিলিয়ন ডলার, যা আজকের বাজারে যার মূল্য প্রায় 1,10,000 কোটি টাকা ছাড়িয়েছে। আবার বিভিন্ন অর্থনীতিবিদদের মতে বিশ্লেষণে দেখা গেছে মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় 60 বিলিয়ন ডলার, যা বর্তমান মূল্যে বাংলাদেশি টাকায় প্রায় 7 লক্ষ কোটি টাকার বেশি। বিশ্বের যুদ্ধের পর ক্ষতিপূরণ আদায়ের নজির নতুন কিছু নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং ইহুদি সম্প্রদায়ের কাছে বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দিয়েছিল। 1990-এর দশকে কুয়েতের বিরুদ্ধে আগ্রাসনের জন্য ইরাক জাতিসংঘের নির্দেশে ক্ষতিপূরণ দিয়েছে প্রায় 52 বিলিয়ন ডলার। এমনকি সম্প্রতি ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ চলছে। তাহলে প্রশ্ন থেকে যায়, বাংলাদেশ কেন এই পথে হাঁটতে পারছে না? পাকিস্তান 1971 সালের যুদ্ধকে এখনো অভ্যন্তরীণ সমস্যা বলেই চিহ্নিত করে। তারা বাংলাদেশ গণহত্যার জন্য কখনো ক্ষমা চায়নি, বরং রাজনৈতিকভাবে বিষয়টিকে এড়িয়ে গেছে। 1974 সালে ঢাকা অ্যাকর্ড এর মাধ্যমে কিছু কূটনৈতিক আলোচনা হলেও সেখানে আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি গৌণ থেকে যায়। পাকিস্তান এই দায় নিতে কখনো প্রস্তুত হয়নি, কারণ তা নিলে আন্তর্জাতিকভাবে তাদের অবস্থান দুর্বল হয়ে পড়বে। যদিও পরিস্থিতি জটিল, তবে এই অর্থ ফেরত পাওয়া একেবারে অসম্ভব নয়। আন্তর্জাতিক আদালতে মামলা করা, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল বিষয়টি উত্থাপন, আন্তর্জাতিক গণমাধ্যমে প্রভাব বিস্তার করে বিশ্ব জনমত তৈরি, এসব মাধ্যম ব্যবহার করে বাংলাদেশ দাবি তুলতে পারে। এছাড়াও যেমন ইউক্রেন করেছে রাশিয়ার বিপক্ষে, তেমনি পাকিস্তানি বিদেশি সম্পদ বা তহবিল চিহ্নিত করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় আনা সম্ভব। কিন্তু এজন্য চাই রাষ্ট্রীয় রাজনৈতিক সদিচ্ছা এবং নীরবতার কূটনৈতিক কৌশল। এছাড়াও একটি বিকল্প প্রস্তাব হলো, যদি সরাসরি ক্ষতিপূরণ সম্ভব না হয়, তাহলে পাকিস্তান বাংলাদেশকে প্রযুক্তি প্রতিরক্ষা সহায়তা বা দীর্ঘমেয়াদী বাণিজ্যিক ছাড় দিতে পারে। যেমন কিছু দেশ দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নের লক্ষ্যে সরাসরি অর্থ না দিয়ে প্রজেক্ট ফান্ডিং, ঋণ মৌকুফ বা সেনা প্রশিক্ষণ সহায়তা দিয়েছে। তবে এই বিকল্পগুলোর পেছনে স্বচ্ছতা, জনগণের সমর্থন থাকা আবশ্যক, না হলেও তা আবার প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। বাংলাদেশ আজ দক্ষিণ এশিয়ার অন্যতম উদীয়মান অর্থনৈতিক শক্তি। দেশটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে শুরু করে রপ্তানি খাত, প্রযুক্তি খাত, এমনকি ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছে। এ সময়ে পাকিস্তানের কাছ থেকে অনাদায়ী অর্থ এবং ক্ষতিপূরণের দাবি আন্তর্জাতিকভাবে
তুলে ধরলে তা শুধু ন্যায়ের প্রতিষ্ঠান নয়, বরং অর্থনৈতিক প্রাপ্তির একটি সুবর্ণ সুযোগ হতে পারে। এতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানবে জাতি হিসেবে আমরা কখনো নিজেদের ক্ষতি ভুলে যাইনি। যুদ্ধের সময় যে মা তার সন্তান হারিয়েছে, যে কৃষক নিজের ঘর দেখেনি আর কোনোদিন, যে স্কুল ছাত্র গুলির শব্দে বই ফেলে পালিয়েছিল, তারা আজও প্রশ্ন করতে পারেন আমরা কত টাকা পেয়েছি পাকিস্তানের কাছ থেকে। সেই প্রশ্নের উত্তর এখনো আমরা দিতে পারিনি। ইতিহাসের কাছে, বিশ্ব বিবেকের কাছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের এই প্রশ্ন তোলা এখন সময়ের দাবি। পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা শুধু টাকার হিসাব নয়, এটা ন্যায়ের, সম্মানের এবং আত্মত্যাগের এক নীরব উত্তরাধিকার। আজ সময় এসেছে সেই উত্তর আমরা স্পষ্টভাবে চাই।